সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাভানা স্টেট ইউনিভার্সিটি ইউএসএ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আজ আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই আসলে এই অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। এই মুহূর্তে শেষ খবর পাওয়া পর্যন্ত 19 জন মারা গেছেন, পাইলটও মারা গেছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে, সব কিছুই। এবং এরপরেও প্রায় 70 জন বার্ন ইউনিটের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে একটা পরিস্থিতি হচ্ছে যে আমাদের আসলে টক শো করার মতো অবস্থা নেই, জাতীয় নেই। সবাই শোকার্ত। আমরা শোক জানাচ্ছি এই অনুষ্ঠানের তরফ থেকে যারা মারা গেছেন এবং যাদের পরিবার, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, তারপরেও টক শোটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তবে এইটা নিয়ে আমরা আলোচনা করব যে কেন বারবার আমরা এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছি। এটা অবশ্য কারো হাতে নেই, অনেক সময় অনেক কিছুই ঘটে। তবে এবার যেটা হয়েছে, এবার একটা প্রেডিকশন আছে 2025-এ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিমান দুর্ঘটনা হবে। আমি জানি না এই প্রেডিকশন কারেক্ট হতে যাচ্ছে। আজকেও ইন্ডিয়াতে একটা হয়েছে, তো এরকম প্রতিদিনই হচ্ছে। যাই হোক, প্রফেসর ভূঁইয়া, আপনি তো বিমান যেখানে তৈরি হয় সেই দেশে বাস করেন। আপনার কাছে কী মনে হচ্ছে এই ঘটনাটা? আপনি কীভাবে দেখছেন? আমি থ্যাংক ইউ, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় আমি শেষবারের মতো এসেছিলাম 2015 সালে বা 14 সালে, তারপরে তো বন্ধ হয়ে যায় অনুষ্ঠান বন্ধ হওয়ার আগে। তো আমি যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা, এবং যারা আহত হয়েছেন তারা যেন অতি সত্বর রিকভারি করেন সেই জন্য আমার। তো যেটা হয়েছে আসলে আমরা তো টেকনিক্যাল ব্যক্তি নই এটা অ্যানালাইসিস করার জন্য। তবে আমার মনে হয় এই প্রেডিকশনটা হয়েছে কেন আমি জানি না, তবে এটা একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। এটা কেন যান্ত্রিক গোলযোগ না বিমান যারা তৈরি করে তাদের কোনো ত্রুটি বিচ্যুত আছে, অথবা এআই আমরা সবাই এখন অ্যাপ্লাই করছি বিভিন্ন বিমান চালনায় এবং অন্যান্য ক্ষেত্রে, এবং সেখানে কোনো ব্যতিক্রম আছে কি না, ডিসকানেক্টেড কোথাও এআই এবং ওল্ড যে আপনার ম্যানুয়াল সিস্টেম, এখন এইটাতে কোনো বিভ্রাট আছে কি না। এবং যেই বিমান তৈরি হয় আপনার আমেরিকাতে বোয়িং আর ছোট ছোট বিমান তৈরি হয়, বড় বড় কোম্পানি আছে, ইউরোপে আছে, তারা আমার মনে হয় একটা কোঅর্ডিনেটেড এফোর্ট নিয়ে এটার একটা গবেষণা করা উচিত যে কেন এটা হচ্ছে, এবং প্রেডিকশনটা যে হয়েছে কী কারণ হয়েছে এটার তথ্য আমার জানা নেই। তবে এটার জন্য সেফটি সিকিউরিটির ব্যাপারে এআইটা কীভাবে আরও ইমপ্রুভ করা যায় এটা নিয়ে চিন্তাভাবনা হতে পারে। আমার মনে হয় এটা। অনেক ধন্যবাদ। জি, মিস্টার ফুয়াদ। প্রথম কথা হচ্ছে যে আপনার অবশ্যই আমরা খুবই সমব্যথী, বিশেষ করে সবাই শিশু, প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, এবং বাবা মাদের জন্য এটা তো আনবিয়ারেবল পেইন আর কি। এটা মেনে নেওয়ার মতো কোনো ঘটনা না আর কি। তো সেই বাস্তবতায় আমাদের দোয়া পরিবারগুলোর জন্য। যারা হাসপাতালে আছেন, আমরা আশা করব সরকার এবং স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত কর্মীরা আছেন, ডাক্তার থেকে শুরু করে সবাই, তাদের সর্বোচ্চ এফোর্টটা দেবেন। ইতিমধ্যে দেখলাম যে হাজার হাজার মানুষ, নাগরিকরা রক্ত দেওয়ার জন্য ইতিমধ্যে ওখানে সমবেত হয়েছে। তো রক্ত দেওয়ার যদি কোনো প্রয়োজন হয় অথবা কোনো অন্য স্বেচ্ছাসেবী সেবার যদি প্রয়োজন হয়, আমার বিশ্বাস বাংলাদেশের নাগরিকরা লাখে লাখে প্রস্তুত আছে। বাট অ্যাট এ টাইম আমি দেশের মানুষকে আবেদন করব যে অযথা হাসপাতালের সামনে ভিড় না করা, অথবা যেখানে রেস্কিউ টিম কাজ করছে সেই পার্টিকুলার প্লেসে ভিড় না করা, জমায়েত না করা। অনেক সময় দেখা গেছে যে আগুন নেভানোর গাড়িটা পর্যন্ত যেতে পারছে না, এত মানুষ জড়ো হয়েছে। তো
তো সেই বাস্তবতাগুলো যেন তৈরি না হয়, সেখানে রেস্কিউ টিম অথবা যারা সাপোর্ট সার্ভিস আছে তারা যেন সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে, সেই স্পেসটা যেন আমরা জনগণের পক্ষ থেকে মানে সাহায্য করি। আর আমাদের তরফ থেকে যেটা করবার আছে সেটা আমাদেরকে টিম যদি করে দেয়, এই ধরনের সিচুয়েশনে দেশের বাইরে আমরা যারা নম্বর শোনাচ্ছিলাম, সিরাজ ভাই এখানে আছেন, একটা ইমার্জেন্সি হেল্পলাইন করে দেয় রাষ্ট্র, যে অনেক ধরনের তথ্যের প্রয়োজন হয়। ধরেন কোনো বাবা মা সিম্পলি তার মেয়েটাকে অথবা ছেলেটাকে তুলবার কথা ছিল দুপুর 2টায়, তার এখন কাজে আছে, তো সে হয়তো কাজ করে এমন একটা জায়গায় ডিস্টেন্সে, তার যেতে ওখানে আবার 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, তাকে এক জায়গাতে কল করতে হবে যে আসলে কি হয়েছে, মানে সে এখন কোথায়। তো এরপরে হচ্ছে ট্রমাকে ডিল করার একটা সার্ভিস, সাইকিয়াট্রিক সাপোর্ট দরকার, টোটাল হাসপাতাল ম্যানেজমেন্ট, যে এই বাচ্চাদেরকে কোথায় নেওয়া হচ্ছে ট্রিটমেন্ট করবার জন্য, মানে বাবা মার ভোগান্তির জায়গাটা যেন সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয় যে আসলে কি করা হচ্ছে। তো এই ইমার্জেন্সি সাপোর্ট সার্ভিস অথবা হটলাইন চালু করবার কালচার আমাদের দেশে খুব কম। তা আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো প্রয়োজন একটা মিলিটারি টিম ডিপ্লয় করেন, করে একটা ইমার্জেন্সি সার্ভিস টিম ডেভেলপ করেন, যারা যে কোনো তথ্যের জন্য রক্ত দিতে চাই এই কথাটা কোথায় বলবে সে, এইটা করে, এবং একটা মানে ধারাবাহিক প্রেস ব্রিফিং করা দরকার সরকারের পক্ষ থেকে। যে রেলেভেন্ট ডিপার্টমেন্ট আছে তারা আসলে বিষয়টাকে কিভাবে ডিল করছে, এবং একটা মিনিট বাই মিনিট ঘটনার একটা আপডেট দরকার, যে 12টা 13-তে এই বিমানটা ছেড়েছে অমুক জায়গা থেকে, অমুক জায়গায় যাবার কথা ছিল, ফিরতি পথে এটা হয়েছে, পাইলটের ট্র্যাক রেকর্ড কি, বিমানটার ট্র্যাক রেকর্ড কি, কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে কিনা, দুর্ঘটনার কোনো সম্ভাবনা ছিল কিনা, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারের যে সার্টিফিকেশন দরকার ছিল সেটা নেওয়া হয়েছে কিনা, যে রিপেয়ারের ডিউ ছিল, যে এই বিষয়গুলো মেশিনারিগুলোর একটা মানে এমওটি বলে আর কি, যেটার আপনার রিপেয়ার করার ডিউ থাকে, সেই ডেটগুলো ফুলফিল করা হয়েছে কিনা, ব্ল্যাক বক্স খুঁজে বের করা, ব্ল্যাক বক্সের বাস্তবতাটা কি, টোটাল সরঞ্জামাদির কোনো জায়গাতে কোনো সাপোর্ট মানে ঘাটতি ছিল কিনা, এই বিষয়গুলো নিয়ে একটা মিনিট বাই মিনিট একটা আপডেট পিকচার জাতির কাছে দেওয়া দরকার। বিল্ডিংয়ের ব্যাপারে বলা দরকার যে বিমান যেখানে উড্ডয়ন করছিল, যেই রুটে যাবে সেই রুটের ব্যাপারে রুটে ভুল ছিল কিনা, অতি উঁচু দালানের রুট কিনা। এটা আপনি জানেন যে এয়ারপোর্টের আশেপাশে কিন্তু বিল্ডিং বড় করার ব্যাপারে একটা দালান কোড আছে, 3 তলা 4 তলার বেশি আপনি বড় দালান করতে পারবেন না। তো এই বিল্ডিংটাকে সেরকম উড্ডয়নের কোনো পথে রুটের মধ্যে পড়েছিল কিনা, অবৈধভাবে রাজুক এখানে করবার অনুমতি দিয়েছে কিনা, এই প্রত্যেকটা আসপেক্ট খুঁজে বের করা দরকার। এবং কলেজের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে কোনো সেফটি মেজার নেওয়া দরকার ছিল, তারা নেয় নাই, এরকম কোনো বিষয় আছে কিনা। তো সেই জায়গাটা সব কিছু মিলায় একটা সামগ্রিক একটা পিকচার তুলে ধরা দরকার, এবং এটার একটা স্বচ্ছতার জায়গা খুঁজে বের করা দরকার যে আসলে কে দায়ী। কাউকে না কাউকে বাংলাদেশে কোনো ঘটনাতে দায় নেবার কোনো কালচার নাই, কিন্তু সারা দুনিয়াতেই আছে। কোনো না কোনো ঘটনায় কাউকে না কাউকে দায় নিতে হবে দিন শেষে। এই ঘটনাটাকে দায়টা শেষ পর্যন্ত কে নেবে? রাষ্ট্রের তরফ থেকে, জনগণের তরফ থেকে। এইটার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ফায়ার সার্ভিস আছে, স্কুল আছে, রাজুক আছে, বিমান আছে, বিমান বাহিনী আছে, তারপরে সিভিল এভিয়েশন সার্ভিস আছে। কে আছে? এটা কেউ এটা বলতে হবে যে আসলে কার দায় এখানে। এটা অনেক ধন্যবাদ। কিছু বলার আছে? ব্যারিস্টার ফুয়াদ অনেক দিক আলোচনা করেছেন। আমার মনে হয় এই সরকার ইমিডিয়েটলি একটা তদন্ত কমিশন করা উচিত। কেন এটা হয়েছে, যে টেকনিক্যাল অ্যাসপেক্ট বলা হয়েছে এটা কি সার্টিফাইড ছিল কিনা, এবং ওই বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচারগুলো এগুলো নিয়ে একটা আলোচনা করা উচিত, এবং ভবিষ্যতে কোনো বিমান কেনার আগে অনেক কিছু দিক বিশ্লেষণ করা উচিত আমাদের, এবং আপডেটেড টেকনোলজি ইন্টিগ্রেটেড আছে কিনা এগুলো দেখা উচিত। এবং এগেইন আমার মনে হয় এটা অতি দ্রুত একটা তদন্ত কমিশন করে এটার মানে বের করা উচিত কেন হয়েছে। বাংলাদেশের তদন্ত কমিশনের রিপোর্ট বা তদন্ত কমিটির রিপোর্ট তো আলোর মুখ দেখে না, এবং সেই ক্ষেত্রে একটা সেই ক্ষেত্রে একটা আমার মনে হয় স্পেসিফাইড ডেট এবং ট্রান্সপারেন্ট একটা কমিশনের রিপোর্ট বাধ্যতামূলক করা উচিত। এবং আমার মনে হয় যে অনেক কমিশন হয়েছে বাংলাদেশে, যেটা আপনি বলেছেন, কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, কিছু কিছু রিপোর্ট হয়েছে, যে রিপোর্টগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করা যায় সেগুলো এখন বাস্তবায়িত হচ্ছে না, এবং এটা নিয়ে অনেক কিছু আছে। যাই হোক, এটার
সূত্র ধরে আমি বলতে চাচ্ছি যে এটা ইমিডিয়েট তদন্ত কমিশন করা উচিত এবং তার ম্যান্ডেটেড একটা ডেট এবং ট্রান্সপারেন্সির জন্য একটা রিপোর্ট ইমিডিয়েটলি একটা স্পেসিফাইড ডেট দিয়ে করা উচিত এবং সব পত্রপত্রিকায় এটা পাবলিশ করা উচিত। ধন্যবাদ। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। রাজনীতি, টকশো মানেই রাজনীতি, টকশো মানেই হচ্ছে কি বলবো, একে অপরকে দোষারোপ। এখানেই ঐক্যমত্য হয় না, তো যেখানে জাতীয় পর্যায়ে আমাদের এটা, সেখানে আপনার ঐক্যমত্য কমিশন কি করবে আমি জানি না, আপনি তো প্রায়ই যান, আপনার বক্তব্য শুনি আমরা। তো যাই হোক, তো রাজনীতি তখন ঘুমট আবহাওয়ার মধ্যে বন্দী হয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? এটা কখন ছিল না আসলে, মানে একই প্রশ্ন সম্ভবত আপনি 20 বছর থেকেই টকশোতে বলেছেন যে এটা গুমট। পলিটিক্স জিনিসটা বাংলাদেশে কখনোই আসলে গুমটের বাইরে ছিল না, জটিল ছিল। এবং এইটার মানে মানে ভিতরের গভীরতার আলোচনাটা না করে আমরা সবসময় আপনার খুবই মানে টপিক্যাল প্রতিদিনকার ফ্যাক্টস আলোচনা করি। তো প্রতিদিনকার ফ্যাক্টসে আসলে সংকটের গভীরে যাওয়া যায় না, কারণ সংকটটা একদিনে ঘনীভূত হয় না। সংকট হচ্ছে পুঞ্জীভূত, বছরের পর বছর ময়লা জমতে জমতে কয়লায় পরিণত হয়েছে আর কি রাষ্ট্র। তো সেই জায়গাতে হচ্ছে যে পলিটিক্সের এখন ক্রিটিক্যাল জায়গাটা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষে যে সকল রাজনৈতিক শক্তিগুলো ছিল তারা সবাই মিলে নিজেরা একজন আরেকজনকে আওয়ামী লীগ বানানোর প্রচেষ্টায় ব্যস্ত। কে আসলে আওয়ামী লীগ হচ্ছে, কার আচরণটা আসলে ছাত্রলীগের মতো, কে আসলে আওয়ামী লীগের মতো বক্তব্য দিচ্ছে, এবং এই রকম মানে অপরায়ণ করা, শত্রু খুঁজে বের করবার একটা জায়গাটা আছে। এবং আমাদের দেশে রাজনৈতিক প্রতিপক্ষের জায়গার আইডিয়াটা ডেভেলপ করে নাই। মানে যিনি আমার সাথে অ্যালাইন না তিনি আমার শত্রু। আমার শত্রু মানে হচ্ছে তার এক্সিস্ট করার রাইট নাই, তাকে আমি নাই করে দেব। তো প্রতিপক্ষ আর শত্রুতা যে এক জিনিস না, এটাই আমার পলিটিক্যাল কালচার ডেভেলপ করে। রাজনীতি মানেটা কি? রাজনীতি হচ্ছে যে আপনি জনগণের কাছে কিছু বিষয়ের সম্মতি নেবেন যে আমি আপনাকে শাসন করতে চাই, এই শর্তে যে আপনার দায় দেনাগুলো, আপনার যে দাবিগুলো আছে এগুলো আমি পূরণ করব। এই দুই পক্ষের মানে যেটা যদি মানে ফিলসফিক্যাল টার্মে এটা সোশ্যাল কন্ট্রাক্ট, মানে দুই পক্ষের লেনদেনের জায়গাটা যেটা, এই প্রসেসটার নাম হচ্ছে রাজনীতি। যে আমি একটা মসনদে যেতে চাই, আবার ওই মসনদটা পাহারা দিচ্ছে হইল জনগণ। তো জনগণ বলে দিয়েছে যে আমি এই চেয়ারটাতে তাকেই বসতে দেব যে আমার জন্য টিউবওয়েল করে দেবে, আমার জন্য রাস্তা বানায় দিবে, আমার নদীর উপরে ব্রিজ বানায় দিবে, আমার জন্য একটা ডাক্তারের নার্সের ব্যবস্থা করে দিবে, আমার গায়ে আগুন লাগলে আমাকে বার্ন ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা করবে, আমার বাড়িতে যাওয়ার জন্য রেল লাইনের ব্যবস্থা করে দিবে। তখন কি করে, এই ঘিরে ধরা মসনদে যাওয়ার জন্য জনগণ তখন তাকে প্লেজ করতে হয় জনগণকে। কিছু মানুষ আসে, আইসা বলে যে ঠিক আছে আমি তোমাকে টিউবওয়েল বানাই দিব, এটা বানাই দিব, সেটা বানাই দিব, এটা বানাই দিব। তো এই বোঝাপড়াটা করার পরে হলো জনগণ ওই গেটটা খুলে দেয় যে ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করতেছি যে আমি যা চাই তুমি আসলে সেটা আমাকে দিবা। তখন তাকে ওইখানে চেয়ারটাতে বসতে দেয়। এই বসতে দেওয়ার এই যে টোটাল প্রসেস, এই প্রসেসটার নাম হচ্ছে রাজনীতি। ওইখানে বসার পরে তিনি কখনো রাজা হয়ে যান, তিনি কখনো সম্রাজ্ঞী হয়ে যান, তিনি কখনো হিটলার হয়ে যান, তিনি কখনো মুসোলিনি হন, তিনি কখনো লক্ষণ সেন হন, এবং কখনো কখনো ওখান থেকে আবার পালিয়েও যান। এখানে বসার পরে উনি সব কিছু করেন আর কি। তো এই প্রসেসটা যে রাজনীতি, এই প্রসেসের সাথে দুই পক্ষ বাংলাদেশে এখনো অ্যালাইন না। এই ক্ষমতার নেগোসিয়েশনটা করতে হইলে প্রথম পক্ষ যে জনগণ পক্ষ, তাকে বুঝতে হয় যে আসলে এইখানে বসানোর এবং নামানোর ক্ষমতাটা তার হাতে আছে। আমাদের অধিকাংশ জনগণ এই জিনিসটা সম্পর্কে ওয়াকিবহাল না। এই জন্য সে কী করে, ক্ষমতার এই চেহারটাকে সে পাহারা দেয় না, সে ওইটাকে রাইখা সে ক্ষেত খামারি করে। এইটা বেশ মানে আপনার মাঝখানে কি কোনো পক্ষ নেই? মাঝখানে হইলো অনেক পক্ষ আছে, এক পক্ষ না। আচ্ছা, বাট মানে মোটা দাগে পক্ষ হলো এই দুইটা। এই দুই পক্ষকে সার্ভ করবার জন্য বাস্তবায়ন, যেমন ধরেন জনগণকে আমি বললাম যে আমি এই চেয়ারটাতে বসতে পারলে তোমাকে টিউবওয়েল বানায় দিব। এখন টিউবওয়েলটা বানাবে কে? ধরুন আমাকে বসতেই দিল, এবং জনগণ বলছে আমি টাকা দিব তোমাকে, টিউবওয়েল তুমি একটা নিয়ে আসো। এখন আমি টিউবওয়েলটা আনবো কার কাছ থেকে? তাহলে আমাকে টিউবওয়েলটা কাউকে দিয়ে বানাইতে হবে, একটা ডিপার্টমেন্ট লাগবে।
ওই টিউবওয়েলটা আমার গ্রামের এলাকায় পৌঁছায় দেওয়ার জন্য একটা ট্রান্সপোর্ট সিস্টেম লাগবে, ওইটা ওখানে একটা ঘাট করে বসায় দিতে আবার একটা আয়োজন আছে, কিছু ক্যাশ টাকা লাগবে রাষ্ট্রকে। তাহলে এই প্রত্যেকটা কাজ করতে করতে যেটা হয়, আবার একটা ইনস্টিটিউশন ডেভেলপ করতে হয়, যেটাকে আমরা ব্যুরোক্রেসি বলছি। এই জনগণ বলছে যে আমি তো পাহারা দিচ্ছি চেয়ারটা, কিন্তু আমার হাতে তো অস্ত্র নাই। তো এখন এইটা যদি অস্ত্রধারী কেউ এখানে আক্রমণ করে তাহলে আমি কী করব? তখন আমরা আবার বলছি ঠিক আছে, তাহলে আমরা একটা বাহিনী করব যার হাতে অস্ত্র থাকবে। তাকে আমি বিভিন্ন নামে নাম দিচ্ছি, কখনো সেনাবাহিনী বলছি, কখনো বিমান বাহিনী বলছি, কখনো নৌবাহিনী বলছি, কারণ যাকে যখন দরকার। তো এই রাজনীতি জিনিসটাই হইল যে জনগণের সাথে শাসক এবং শাসিত সাপেক্ষে যে দেন দরবারের নীতিমালা প্রসেস, এই জায়গাটা হলো পলিটিক্স। বাংলাদেশে স্যাডলি এর কোনোটাই ডেভেলপ করে নাই। কিন্তু একটা স্টেজে দেখা যায় যে জনগণ এবং রাজনীতিবিদ দুজনই অসহায় হয়ে যায়। এটা আমাদের দেশে না, দেশে দেশে হয়। হ্যাঁ, সত্য। কারণ হচ্ছে যে হিস্টোরিক্যালি যেটা হয়েছে, এই যে এই দুই পক্ষ দেন দরবারে যদি ভুল করে, যেমন ধরেন জনগণ বলে দিল যে আমি এখানে চারপাশে একটা পরীক্ষা খনন করে রাখছি, একটা ব্রিজ লাগবে এখানে আসতে। এখন জনগণ বলছে এই ব্রিজটা বাঁশ দিয়ে বানায় দাও, তাহলে আমার কম টাকায় হয়ে যাবে। যিনি ওখানে যেতে চান তিনি মনে করতেছেন এটা যদি মার্বেল পাথরে করি তাহলে প্রকল্পটা বড় হবে। তাহলে যেটা হবে, জনগণের কাছ থেকে বেশি টাকা নিতে পারবো, একটা বড় প্রকল্প বানাবো, মার্বেল পাথর দিয়ে ব্রিজটা করে দিব, 500 কোটি টাকার একটা বাজেট করে দিয়ে 200 কোটি টাকা দিয়ে করে 300 কোটি টাকা খায়া ফেলবো। খায়া দেওয়ার পরে এটা ওই ভার্জিনিয়াতে একটা বড় প্যালেস কিনবো এখানে কয়েক মিলিয়ন ডলার দিয়ে, অথবা লন্ডনে গিয়ে 350 ফ্ল্যাট কিনবো। এই বোঝাপড়ায় যদি না মিলে তখন যেটা হবে, একটা ডেডলক তৈরি হবে। ওই ডেডলকটা ভায়োলেন্স পর্যন্ত লিড করতে পারে। গতকালকে দেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে মনোনীত হতে পারে, এই বিষয়ে একটা লম্বা আলোচনা ছিল আমাদের, আজকেও এটা গড়িয়েছে। তো খাওয়ার টেবিলে আমি কমিশন সদস্য সহ অনেকের সাথে মজা করতেছিলাম যে ওখানে অনেক অপশন বলা আছে, এই অপশনটা ফেল করলে এইটা, এই অপশনটা ফেল করলে এইটা। তা আমি বলছিলাম যে একটা গ্ল্যাডিয়েটার্স অপশন রাখতে হবে শেষে। আচ্ছা, যে লাস্ট অপশন হচ্ছে আমরা মারামারি করব। এখন যেহেতু কোনো সমাধান হয় নাই, যেহেতু আমরা রাজনৈতিক দলগুলো মিলে এটা সমাধান করতে পারছি না, মধ্যযুগে তাই তো ছিল আপনার, যে রাজা কে হবে, গোত্র প্রধান কে হবে, আপনার সিনেট ইনভাইট করতো, গ্ল্যাডিয়েটার্সের স্টেডিয়ামে সবাই আসতো, কস্তুলিয়ামে এসে আপনার এখানে মারামারি হইতো, সিংহের সাথে মারামারি করতে হবে, বাইর করে দিবে, 2 সেনাপতি আসবে, যুদ্ধ করবে। তাহলে আমরা ধরেন ভাগ করে দিলাম যে ঢাকা শহরে মারামারির কয়টা পক্ষ আছে, 4টা পক্ষ আছে ধরেন, যে দল এক্স এই এলাকাতে অবস্থান নেবে, দল ওয়াই ওই এলাকাতে অবস্থান নেবে, কতজন করে অবস্থান নেবে, কি কি অস্ত্র নিয়ে আসতে পারে, সানসেট রুল থাকবে, সন্ধ্যার পর সবাই যার যার তাঁবুতে চলে যাবে, বাড়িতে ফিরে যাবে, আর মারামারি করতে পারবে না, পুলিশ কি কি অস্ত্র ব্যবহার করতে পারবে। তো এই মারামারিটা কয়দিন ধরে চলবে, জনগণ এই মারামারির উপরে গণভোট দিবে, এইটা বিটিভি সম্প্রচার করতে হবে মারামারিটা। এই মারামারিটা কেমন হয়েছে, কে পাশ করছে, জনগণ রেফারেন্ডাম দিয়ে ভোট দিয়ে দিবে যে কে জিতলো মারামারিতে। এই ডেডলকের রেজাল্ট হলো তাই যে আমরা ওখানে পুরো কনভারসেশনটা শুরু হয় এই জায়গা থেকে, এ পজিশন অফ মিসট্রাস্ট, আমরা কাউকে ট্রাস্ট করি না। এই জন্য রাজনৈতিক দলগুলো যখন ওখানে মতামত দেয়, সে ভেবেই দিতেছে যে বাংলাদেশের রাজনীতির বিউটি হচ্ছে কনস্পিরেসি থিওরি, প্রচন্ড রকম করে সে কাউকে ট্রাস্ট করে না, কোনো ইনস্টিটিউশন আমি ট্রাস্ট করতে পারছি না, কোনো ব্যক্তিকে ট্রাস্ট করতে পারছি না। এবং আপনার সাথে তিনি একমত হইলেন, এই একমত হওয়াটাও সন্দেহজনক যে কি ব্যাপার, একদম নগদে একমত হয়ে গেল। তাহলে কি গত রাতে একটা ইনফর্মাল মিটিং হয়েছে কিনা রাত 12টার সময় এদের সাথে, এইটা তখন ডেডলক ক্রিয়েট করে। অনেক ধন্যবাদ। আমি তো থ্যাংক ইউ ব্যারিস্টার ফুয়াদ, হি ইজ ওয়ান অফ মাই জাস্ট আর্টিকুলেটেড স্পিকার আই হ্যাভ এভার সিন। পলিটিক্স সম্পর্কে আমি তো পলিটিক্স নিয়ে লিখি মাঝে মাঝে, আমি একাডেমিশিয়ান। ব্যারিস্টার ফুয়াদ অনেকগুলো পলিটিক্যাল অ্যানালাইসিস বাংলাদেশের এটা করতে গিয়ে অনেক জানালা খুলে দিয়েছেন। হ্যাঁ, অনেক কথা বলেছেন। এখানে বলেছেন করাপশন, এখানে বলেছেন মানি ট্রান্সফার, গদি মিডিয়া বলে না এসে কনস্পিরেসি থিওরি, যেটা আমি স্টুডেন্টদেরকে বলি যে আসলে তোমরা যদি পলিটিক্স করতে চাও তাহলে আগে শিখবে হাউ টু ডু পলিট্রিক্স। মানে পলিটিশিয়ানরা যে কথা সামনে বলে সে কথাটা
মন থেকে বলে না, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে অনেক কনস্পিরেসি যে ফুয়াদ বলতেছিলেন। তো এইটা বাংলাদেশে আমার মনে হয় পলিটিক্সটা এমন একটা পর্যায়ে চলে গেছে, সর্বনিম্ন একটা লেভেল। পলিটিক্যাল লিডারদের গত 15-18 বছরে যে ঘটনাটা আমরা দেখেছি, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এবং পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় গিয়ে তাদের যে ইচ্ছামতো আপনার সংবিধান চেঞ্জ করা, বিচার বিভাগকে আপনার নিজস্ব পার্টির স্বার্থে ব্যবহার করা, তারপরে আপনার ক্যাডার বাহিনী তৈরি করা, এটা আনপ্রেসিডেন্টেড ইন বাংলাদেশ। আপনি এখন পুলিশে যান, আপনার প্রশাসনে যান, একটা দলীয় ক্যাডার আছে, তারা পলিটিক্সে ইনভলভ দেন দেয়ার পার্সোনাল রেসপন্সিবিলিটি। এটা বাংলাদেশের জন্য এটা আরও অনেক বছর লাগবে এই ক্লিন আপ করতে। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের পলিটিক্স নিয়ে একটা পজিটিভ রিফ্লেকশন হবে বাংলাদেশে, এটা পলিটিক্স চেঞ্জ হয়ে যাবে, এটার একটা ধারণা সৃষ্টি হয়েছিল দেশে এবং বিদেশে। মানুষের মধ্যে একটা উৎফুল্লতা এসেছিল, একটা আশার আলো এসেছিল যে গত 15 বছর যে আমরা স্বৈর শাসন দেখেছি, এটার যে কার্যকলাপ, আমরা ভেবেছিলাম যে পলিটিক্যাল পার্টিগুলো এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, কিন্তু আমরা দেখলাম স্বৈরাচার সরকার যে ন্যারেটিভ নিয়ে কথা বলতো, সেই ন্যারেটিভে আমরা ফিরে যাচ্ছি। আমরা অতীত ইতিহাস ভুলে যাচ্ছি যে এই স্বৈরাচার গভর্নমেন্ট যে কী করেছিল দেশটাকে, সেই পথে সেই ন্যারেটিভ আমরা দিকে চলে যাচ্ছি। এবং সেই ন্যারেটিভটা আমার মনে হয়, আমি এটা অবশ্যই বলতে হবে, গদি মিডিয়া যে ন্যারেটিভ তৈরি করেছিল এই সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ডক্টর ইউনূস স্যারকে নিয়ে যে মিস ইনফরমেশনগুলো বাংলাদেশ সম্পর্কে, যেই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মিথ্যা অপবাদ যেটা করেছিল, সেটা সারা ওয়ার্ল্ডে আমাদের একটা আই উড সে ডিপ্রেসিং ইম্প্যাক্ট তৈরি করেছিল। এবং ওরা অনেক ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে। এবং গতকালই আমি দেখলাম ইন্টারন্যাশনাল একটা মিডিয়া অর্গানাইজেশন অ্যানালাইসিস করে দেখেছে বাংলাদেশ সম্পর্কে ইন্ডিয়ান মিডিয়া এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট যে ন্যারেটিভ তৈরি করেছে ইন ফেভার অফ শেখ হাসিনা, এবং সেটা এখন বাংলাদেশে ওরা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা was very successful to create that narrative against this government, against the positive politics in Bangladesh. এটা খুব দুঃখজনক। এবং আমি সোশ্যাল মিডিয়াতে এবং বাংলাদেশের বিভিন্ন টকশোতে মিডিয়াতে দেখি যে কিছু কিছু পলিটিক্যাল পার্টিকে কেউ বলে যে ওনারা একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছে। এটা বাংলাদেশের স্বার্থবিরোধী এবং কোনোভাবেই একই ন্যারেটিভ যদি আমরা তৈরি করি, এটা বাংলাদেশে কোনো পজিটিভ রিফ্লেকশন আসবে না। এবং এই জন্যে আমাদের মধ্যে বিভাজন এবং গ্রাউন্ড লেভেলে মানুষের একটা ভোটার এবং পলিটিক্যাল পার্টি সম্পর্কে একটা যে নেগেটিভ ধারণা, হোম অ্যান্ড অ্যাব্রড, বিশেষ করে রিমিটেন্স ওয়ারিয়ার যারা আছে তাদের, এবং গ্রাউন্ড লেভেলে আমি খোঁজ নিয়ে দেখেছি তাদের যে একটা নেগেটিভ একটা ধারণা কোনো পলিটিক্যাল পার্টি সম্পর্কে, যেমন চাঁদাবাজি এবং রাহাজানি, এবং ইলেকশনটা ঠিকভাবে হবে কিনা। ডক্টর ইউনূস স্যার যেটা চিন্তা করছেন যে সর্বকালের একটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি করবেন, কিন্তু এটার অনেক প্রতিবন্ধকতা আছে। 1 নম্বর প্রতিবন্ধকতা হলো পলিটিক্যাল পার্টিগুলো কোঅপারেট করবে কিনা, এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন ওনারা কিভাবে কোঅপারেট করবেন, পুলিশে যারা আছেন তারা কিভাবে করবেন। আমার মনে হয় যে আর্মি চিফ যে একটা ধারণা দিয়েছেন যে 8টা ডিভিশনে 8 দিনে ইলেকশন হওয়া, দ্যাট উইল বি দি বেস্ট অপরচুনিটি। কারণ আমি মনে করি অনেক সেন্টার আছে
যেখানে নির্বাচন ঠিকভাবে হবে না। কেন্দ্র দখল, ভোট বাক্স সবগুলো ছিনতাই হওয়ার সম্ভাবনা আছে এবং এটা আমাদের এনশিওর করতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার ফুয়াদ। আপনি জানেন চে গুয়েভারার একটা বিখ্যাত উক্তি আছে, যে রাজনীতি বুঝে না সে জীবনের একটা অনেক বড় অংশটাই সে বুঝে না। আপনার কি মনে হয়? হ্যাঁ বটেই, কিন্তু একটা বাস্তবতা দেখেন বাংলাদেশে ছোটবেলা থেকেই ভালো ছেলে ভালো মেয়ের একটা সমাজ স্বীকৃত সংজ্ঞা আছে, যেই সংজ্ঞার সাথে আমাদের বাবা মা, আমাদের শিক্ষক, আমাদের পাড়া প্রতিবেশী, মুরব্বীরা আমাদেরকে ছোটবেলা থেকে পরিচয় করাইছে। তার ভিতরে একটা হচ্ছে যে রাজনীতি থেকে দূরে থাকে, এবং বাবা মায়া দেখবেন ছোটবেলা থেকে আমাদেরকে কিন্তু বলছে, বাবা আর যাই করিস, মিছিল মিটিংয়ে যাইস না, রাজনীতিতে যাইও না, এটা সেটা। কিন্তু এইটা করতে গিয়ে যেটা হয়েছে যে আপনি তরুণ বয়স থেকে, একদম ছোট বয়স থেকে বাচ্চাদেরকে সবাইকে রাজনীতিটা ঘৃণা করতে শিখাইছেন, এবং এটার মধ্য দিয়ে যেটা হয়েছে তাকে আপনি আসলে নাগরিক করতে দিলেন না। কিন্তু এই রাষ্ট্রে যে তার একটা স্টেক আছে, এই রাষ্ট্রটা যে প্রত্যেক দিন আপনার হচ্ছে না, এটার কারণে কিন্তু আপনিও দায়ী। বাংলাদেশের সারা দুনিয়াতেই মেধাবী ছেলেমেয়েরা আমার দেখা সবচেয়ে স্বার্থপর নাগরিক সারা দুনিয়াতে। সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা দেখবেন সবচেয়ে বেশি টাকা ইনকামের পিছনে দৌড়ায়, কিন্তু এক দুইটা ছেলে মেয়ে দেখবেন ওখান থেকে যারা পলিটিক্সে চলে আসে, তারা কিন্তু আবার দেশ বদলায় দেয়। সারা দুনিয়াতে এক দুইটা মেধাবী ছাত্র যারা ওইখান থেকে ড্রপ আউট করে ক্যারিয়ার থেকে বের হয়ে আসতে পারে, তারা বদলে দিতে পারে। তাহলে দেখেন যে আমার রাষ্ট্রে আমরা বলছি যে আমাদের মেধাবী রাজনীতিবিদ নাই, মেধাবী রাজনীতিবিদ আসবে কোত্থেকে? আমার এই সমাজ তো মেধাবীদেরকে বুঝাইছে এটা তোমার কাজ না, এটা হচ্ছে গুন্ডা পান্ডাদের কাজ। এবং প্রসেসের রেজাল্ট কি হচ্ছে দেখেন, গুন্ডা পান্ডামি করে ব্যাক বেঞ্চার ছেলেটা পলিটিক্স করে সে কিন্তু এমপি মন্ত্রী হইতেছে, আর ওর কেরানি হইতেছে প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের সবচেয়ে মেধাবী ছেলে মেয়েটা সকাল 4টা থেকে সেন্ট্রাল লাইব্রেরির সামনে বই দিয়া, জায়গা রাইখা, লেখাপড়া কইরা, পপিগার্ড দিয়া দিনের পর দিন মাসের ভাব পরিশ্রম করে একটা বিসিএস অফিসার হয়। কি করার জন্য? সেই অফিসারটা কে হচ্ছে? যে রাজনীতিকে পেশা হিসাবে নিয়ে ফেলছে গুন্ডামি করে করে, তার চাকর হওয়ার জন্য সে এত পরিশ্রম করতেছে। আর যে এর থেকে ভালো রাজনীতিবিদ হইতে পারত, সে সিদ্ধান্ত নিয়েছে আমি তার কর্মচারী হব। তাহলে এই যে সংকটটা পলিটিক্সের, যে গুড ব্যাড বয়ের যে জায়গাটা, সেই জায়গাটার সমাধান না হওয়া পর্যন্ত আপনি ভালো নাগরিক পাবেন না, ভালো রাষ্ট্রনায়ক পাবেন না, ভালো এমপি মন্ত্রী পাবেন না। আপনার এই হাউজেরই লম্বা সময় সাংবাদিকতা করেছে একজন ভাই, এখনও আছেন, সে বলেছে সে 80-র দশক থেকে পার্লামেন্ট কভার করে। আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনার দেখা সেরা সংসদ সদস্যদের নাম বলেন 10 জনের। উনি দেখলাম 87 সাল থেকে সাংবাদিকতা করে, সংসদ কভার করে, 1, 2, 6, 7 পর্যন্ত যাওয়ার পরে সে আর সংসদ সদস্য খুব ভালো সদস্য এটা সে মনে করতে পারছে না। তাহলে, এবং এরকম বক্তব্য আমি নিজে অনেকবার দিয়েছি যে বাংলাদেশের হিস্ট্রিতে 50 জন ভালো পার্লামেন্টারিয়ান আমরা পাই নাই। পাবেন কোত্থেকে? যেই সমাজের ছেলেমেয়েরা পলিটিক্স ঘৃণা করে, সেই সমাজ থেকে কিন্তু আপনি ভালো পলিটিশিয়ান পাবেন, ভালো পার্লামেন্টারিয়ান পাবেন, প্র্যাকটিক্যালি সম্ভব না। তো আমার টোটাল স্কুলের ছেলে মেয়েদেরকে শেখানো হচ্ছে কত তাড়াতাড়ি দেশ ছেড়ে বাইরে চলে যেতে হবে, ক্যারিয়ার রুট। তাহলে তাকে রাষ্ট্রের সমস্যা সমাধানের জায়গাতে আমরা ইনভলভ করছি না। তাহলে সেই জায়গাতে এই যে রাষ্ট্রের সমাধানটা কে করবে? আপনি মহল্লার গুন্ডাদের হাতে যদি রাষ্ট্রকে চাপিয়ে দেন, এই রাষ্ট্র তো গুন্ডাবাজি থেকে বের হয়ে আসতে পারবে না। মহল্লার চাঁদাবাজরা দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনা করবার জন্য। রাজনীতি যদি ভালো না হয় তাহলে রাষ্ট্রের উন্নতি হবে কিভাবে? হবে না, তো কোনো সুযোগ নাই। এবং আমাদের নাগরিকরা, আমাদের শিক্ষিত জনগোষ্ঠীও বোঝে না যে এই যে চায়ের কাপ, এইটা কত টাকায় বিক্রি হবে। আপনি দোকানে গিয়ে কেনেন, এটার সাথে পলিটিক্স জড়িত। আপনি কেন টং দোকানে 5 টাকার চা আছে, আবার 10 টাকার চা আছে, সেই চাটা যদি আপনি আবার একটা এসি রুমে বসে খান, তখন আবার দাম বেড়ে যায়। যেই মিমের বোতলটা 20 টাকায় রাস্তা দিয়ে খাওয়া যায়, সেটা আবার একটা 5 স্টারে আপনাকে 600 টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। তাহলে এর প্রত্যেকটার সাথে পলিটিক্স জড়িত, তো এর প্রত্যেকটার সাথে পলিসি ইফেক্ট জড়িত, তো এর সাথে বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ জড়িত, এর সাথে ট্যাক্স ভ্যাট জড়িত। আবার আপনি আক্রান্ত হওয়ার পরে এই নাগরিক সমাজই দেখবেন বাজারে গিয়ে বলছে, টেলিভিশনে মাইক দেখলে, ভাই চলতে পারতেছি না, বেতনে কুলাইতেছে না, আয় ব্যয় মিলতেছে না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, আগে সপ্তাহে 1 দিন গরু গোশত খাইতাম, এখন মাসে একবার পারি না।
কিন্তু এই জনগোষ্ঠী বুঝতেছে না যে আসলে সে কেন পারছে না। এখানে তারও যে একটা দায় আছে, এই দায়টার জায়গা থেকেই হচ্ছে যে আমার পলিটিক্সের সংকট। অনেক ধন্যবাদ প্রফেসর ভূঁইয়া। আপনি জানেন যে দেশে একদিনের গণতন্ত্র, এই লড়াইটা কিন্তু আমরা 70 সন থেকে করছি। হ্যাঁ, একদিনের গণতন্ত্রের জন্য একটা নির্বাচন, সেটাই আমরা পাই না। তো এখানে ভালো রাজনীতি, মিস্টার ফুয়াদ যেটা বললেন, তো আক্ষরিক করতে তো খুবই ভালো লাগে এটা, কিন্তু প্রশ্নটা হলো আমরা তো একদিনের গণতন্ত্রে বেশি পাই নাই। দেখুন, বলেন, একটা কোথায় যেন শুনেছি যে এই দেশে যেই ফাইল রাধে মুরগি হয় ডাইল। আমাদের দেশের যে পরিস্থিতি স্বাধীনতার পর থেকে, আমি বলবো যে যিনি আমাদের দেশকে আমরা বলি যে নেতৃত্ব দিয়েছেন ডেমোক্রেসির কথা বলে, পার্টিসিপেটরি ডেমোক্রেসির জন্যে উনি জেল খেটেছেন। আমি বলছি বঙ্গবন্ধুর কথা। উনি ক্ষমতায় এসে পুরা দেশটাকে একটা একনায়কত্বতন্ত্র করে দিলেন, বাকশাল করে দিলেন। দেখেন সেখানে কি হলো, আমাদের ডেমোক্রেসি ডাইড দেয়ার ইমিডিয়েটলি। আপনার 53 বছর যে আপনার স্বাধীনতা সংগ্রাম, এটা ভুলণ্ঠিত হয়ে গেল। এবং ওনার মেয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট এসে যেটা করলেন, এটা আনপ্রেসিডেন্টেড ইন দ্য হোল ওয়ার্ল্ড। উনি যেটা করেছেন যে একটা মানে আমি আগেই বলেছি, বিচার বিভাগ, আপনার ক্যাডার বাহিনী তৈরি করা, প্রশাসন, সব কিছু একদলীয়, এবং এমন একটা সিচুয়েশন তৈরি করেছিলেন যে ডেমোক্রেসি এই দেশে মুখ দেখবে না আর কোনো দিন। এবং উনি বলেছিলেন, চিন্তা করেছিলেন 1941 সাল পর্যন্ত ওনার ক্ষমতায় থাকবেন, 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এবং সেই হিসাবে উনি এটাকে সব ক্যাডার তৈরি করেছিলেন। এবং যেভাবে আয়নাঘর, যেভাবে উনি ঘুম কালচার তৈরি করেছিলেন, এটা বাংলাদেশের জন্য আনপ্রেসিডেন্টেড। এবং সাউথ এশিয়া, পুরা সাউথ এশিয়া এবং অন্য কোথাও আছে কিনা আমি জানি না, নর্থ মানে সাউথ আমেরিকায় কিছু ছিল, উনি যে কালচারটা তৈরি করেছেন এবং যাদের উপরে এই নির্যাতনটা হয়েছে। এবং মজার ব্যাপার হলো ওনারাই এটা ভুলে গিয়েছেন। এবং আমার সবচেয়ে আমার একটা আছে, আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে আমি কিছু দেখেছি। আমি একটা সার্ভে আছে 1000 লোকের মধ্যে, ওরা বলেছে যে 87% অফ পিপল যারা মনে করেছে নিউট্রাল, তারা মনে করছে যে নেক্সট গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট উইল বি সেম লাইক শেখ হাসিনা ইফ there is no reform implemented. যদি এই একই পরে উইদাউট রিফর্ম ছাড়া যদি ইলেকশন হয়, এবং 1972 সালের যে সংবিধান আছে সেটাকে নিয়ে যদি ইলেকশন হয়, এবং যে পার্টি ক্ষমতায় আসবে, they will follow the same path. They will create another cadre. This is people's opinion, 87%. আর সবচেয়ে হলো আপনার আপনি বলেছেন পলিটিক্সটা, এই যে রিমিটেন্স ওয়ারিয়ার যারা 30 বিলিয়ন 31 বিলিয়ন পার মান্থ, তাদেরকে আমরা বাদ দিয়ে ইলেকশন করতে যাচ্ছি। এবং কোনো পলিটিক্যাল পার্টি লিডার আমি বলতে শুনেছি যে ওরা কি পলিটিক্স করবে, ওদের তো টাকা ও খরচ করে বিদেশে গেছে, টাকা মা বাবাকে পাঠাবে। কিন্তু ওনারা জানেন না ওদের যে ফিলিংসটা বাংলাদেশ সম্পর্কে, ওরা জানে বাংলাদেশের পলিটিক্সটা কোন দিকে যাওয়া উচিত, কারা ওই লিডারশিপে যাওয়া উচিত, কোন পার্টি ইলেক্টেড হওয়া উচিত। কেউ হয়তো বিএনপি করে, কেউ জামাত করে, কেউ অন্যান্য পার্টি করে, কিন্তু ওরা বুঝতে পারে বাইরে গিয়ে যে কোন পার্টি মানে জনগণের জন্য কাজ করতে চায়, অনেস্ট কোনটা। এবং ওরা তো সব কিছু দেখে, সোশ্যাল মিডিয়া আজকাল মানুষের অপিনিয়নটাকে এমনভাবে চেঞ্জ করছে। আপনি চিন্তা করতে পারেন, যারা বাইরে থাকে তাদের একটা ফ্যামিলি আছে, একটা ফ্যামিলিতে 10 থেকে 12 জন সদস্য আছে, 5-6 জন সদস্য আছে, তারাও কিন্তু মোটিভেটেড এগেইনস্ট সাম অ্যাক্টিভিটিস বাই সাম পলিটিক্যাল পার্টিস। অনেকেই তো বলছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখি যে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যার জন্য মানুষ খুব অসন্তোষ সারা দেশে, সেই একই কাজ কোনো একটা পলিটিক্যাল পার্টি করে যাচ্ছে। এবং তাতে করে দেখা গেল যে ও মাই গড,
সো why we fought for this country? এই যে জুলাই বিপ্লবটা হলো, সবাই একত্রিত ছিল, এখন সবাই ডিভাইডেড। না, একটা স্টেজে তো ডিভাইড হবে। হ্যাঁ, ডিভাইডেড হয়ে গেছে, বাট দে শুড বি প্যাট্রিয়টিজম, ন্যাশনালিজম শুড বি নাম্বার ওয়ান গোল, সেটা নাই। নেলসন ম্যান্ডেলা কিন্তু বলছিলেন যে রাজনীতি তখনই কি হয় যদি উন্নত মানের রাজনীতি হয়, অর্থবহ রাজনীতি হয়, আর জনগণের মানোন্নয়নের উপরে যদি এটার প্রভাব ফেলে, তাহলেই বোঝা যাবে যে রাজনীতি ঠিক হয়েছে। এই 53-54 বছরের বাংলাদেশের রাজনীতিতে, যদিও রাজনীতি ছিল না, বেশিরভাগ সময় তো রাজনীতি ছিল না, ঘরে বন্ধু ছিল, সেই রাজনীতির মধ্যে এই জিনিসটা আমরা পাইনি। কবে পাবো? আপনার প্রত্যাশা কি? আপনি কবে চিন্তা করছেন? আপনি কি দেখছেন যে সামনের দিনগুলো? বিষয়টা হলে শুরু করতে হবে তো কোনো জায়গা থেকে, রাইট। যেমন ধরেন সিম্পল জিনিস বলি যে ভোটের নির্বাচনের আলোচনা যখন হয় দেখবেন আমরাও এবং গণমাধ্যমে আপনারা আলোচনা করেন যে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে কিনা একটা বিষয়, দ্বিতীয়ত হচ্ছে ইভিএমে ভোট হবে না স্বচ্ছ ব্যালটে ভোট হবে, আর তৃতীয়ত হচ্ছে কিছু কোড অফ কন্ডাক্ট আর কি, আপনার আচরণ বিধিটি দিয়ে কিছু আলোচনা হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে এগুলো কোনোটাই আসলে নির্বাচন করবার জন্য প্রধান নিয়ামক শক্তি না। আপনি আমার দেশে এখন 12.5 কোটি ভোটার আছে, ওনাদেরকে আমরা কখনো বোঝানোর চেষ্টা করছি কিনা যে ভোট জিনিসটা আসলে কি, ক্ষমতার এই মসনদটা যে আপনাদের, এইটার কোনো বক্তব্য নিয়ে আমরা গিয়েছি কিনা কোনোদিন? আমরা কি রাষ্ট্র কখনো বুঝাইতে পারছি কিনা ওনাদেরকে যে নাগরিক বানাইতে হবে, যে বিকাশে নগদের টাকা নিয়ে একটা বাজে প্রার্থীকে ভোট দেওয়া যাবে না? এইটা বোঝানোর চেষ্টা করলে কি আমরা পারতাম না 53 বছরে? তাদেরকে নাগরিক করতে পারতাম না? যে আপনি অটো ভাড়া, কারো অটো ভাড়া দেবেন না, কারো অটোতে চড়ে আসবেন না, এটা আপনার জন্য সম্মানজনক না। ভোট কেন্দ্রে যাবার আগে পরে কারো কাছ থেকে খাবেন না, বিড়ি, পান, সিগারেট, ফুসপানি কিছুই খাবেন না, এবং এটা খাইলে আপনার জন্য সম্মানজনক না। অথবা না খাওয়ার বিকল্প ইনসেন্টিভ কি হইতে পারে? যে প্রত্যেক ভোটারকে আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করতেছেন, আপনি যেখানে প্রয়োজন আপনি 500 টাকা 1000 কোটি টাকা ইনসেন্টিভ দিয়ে দেন তার বিকাশে, আপনার গাড়ি ভাড়ার খরচ রাষ্ট্র দিচ্ছে, অথবা আপনি বিরিয়ানিটা আপনার টাকা দিয়ে খাবেন, রাষ্ট্রের টাকা দিয়ে খাবেন, আপনি জনগণ এই পাবলিকের কাছ থেকে অথবা প্রার্থীর কাছ থেকে টাকাটা নেবেন না। নিলে পরে কি হয়? আপনার এই ভাঙা রাস্তাটা 30 বছর ভাঙাই থাকবে, কারণ ও তো সবাইকে আপনাকে নির্বাচনের দিন ফুসপানি খাওয়াইছে, এখন ফুসপানির টাকা তো উঠাইতে হবে তার, ও কোত্থেকে এই টাকাটা উঠাবে? এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশনকে এটা এখন করতে পারবে? পারবে, খুবই সুযোগ আছে এটা করার। আপনি ন্যূনতম কয়েকটা জিনিস দরকার, আপনার একটা কমন ভিডিও দরকার, মিনার কার্টুন বানান, বাংলাদেশে যারা ভালো স্ক্রিপ্ট লেখে মিনার মতো করে কার্টুন বানান, যে ভোট কি জিনিস, কাকে দেবেন, কিভাবে দেবেন, কাকে দেবেন না, ভোটের কেন্দ্রের আগে পরে কি করা যাবে কি করা যাবে না, এটা আপনার নাগরিক দায়িত্ব। কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে না? ওদেরকে ট্রেন করে করে আপনি প্রত্যেক গ্রামে গঞ্জে মহল্লায় পাঠায় দেন, ওরা গ্রামের উঠানে গিয়ে গিয়ে হাজার হাজার বৈঠক করবে, এবং আপনি যদি এটা মোবিলাইজ করতে পারেন মিলিটারি স্টাইলে, আপনার সেই পরিমাণ রিসোর্স আছে, শুধুমাত্র থাকা খাওয়ার খরচ লাগবে। এইটা করলে নির্বাচনে আপনার খরচ কমে যাবে, আপনার যে সিকিউরিটি বাজেট দিতে হয়, আপনার যে মারামারির টাকা রাখা লাগে, আপনার মামলা মোকদ্দমার যে রাষ্ট্রীয় হেনস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে আপনাকে যে কোটি কোটি টাকা খরচ করতে হবে, এইটা আপনি এটার পিছনে খরচ করেন। এখন প্রশ্ন হচ্ছে এই বিস্তৃত অঞ্চলে গিয়ে গিয়ে এটা করা সম্ভব? সম্ভব। ইতিমধ্যে রাষ্ট্রের এই সেট আছে, কোথায় আছে দেখেন, পরিবার পরিকল্পনা আপার নামে কিন্তু একটা জিনিস আছে বাংলাদেশে, আপনি দেখবেন এখনো আছে, গ্রামে গঞ্জে আপনার ভেসপাতে করে করে, মোটরসাইকেলে করে করে আপনার গ্রামে গ্রামে গিয়ে প্রসূতি মায়ের স্বাস্থ্য সেবা, বাচ্চাদের ট্রিটমেন্ট, কি করবে কি করবে না, টিকা। এই যে দেখেন টিকাতে 70-এর দশকে 60-এর দশকে কত মানুষ পঙ্গু হয়ে গেছে, সেই টিকাটাকে আমরা প্রায় শতভাগের জায়গাতে নিয়ে আসছি। কীভাবে আনলাম? রাষ্ট্র চাইছে বলে আমরা পারছি। তাহলে রাষ্ট্র চাইছে যে আমি সব শিশুকে টিকা দিব, রাষ্ট্র চাইছে পরিবার পরিকল্পনা আপা স্বাস্থ্যসেবা নিয়ে তথ্য নিয়ে আপনার বাসায় যাবে, রাষ্ট্র চাইছে, এটা হয়ে গেছে। তাহলে রাষ্ট্র যদি 20 কোটি মানুষের উঠানে যেতে পারে, ভোট নিয়ে কেন রাষ্ট্র যেতে পারবে না? পারবে, পারবে, সম্ভব। এখনো নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয়, পরিকল্পনা নেয়, এই কাজটা করা সম্ভব। এবং এই জন্য আপনি লক্ষ লক্ষ স্টুডেন্ট ভলান্টিয়ার অ্যাপয়েন্ট করেন। তাহলে স্টুডেন্টরা কেন এই কাজটা করবে? ওকে তো ইনসেন্টিভাইজ করতে হবে, ওকে টাকা দেবেন না, ওর থাকা খাওয়ার খরচ দিবেন, ও
ওকে এটা ওর কোর্সের মার্কসের সাথে ইনভলভ করে দিতে হবে। এটার সাথে তোমার 100 মার্কস যোগ হবে। তুমি ম্যাট্রিকে পড়ো, ইন্টারে পড়ো, হোয়াট এভার তোমার সাবজেক্ট, অনার্সে মাস্টার্সে। আপনি যদি ইনসেন্টিভাইজ করেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের সক্ষমতাকে নিয়ে আমরা এই কাজটা করতে পারি। এইটা করলে না তখন আপনি দেখবেন যে নির্বাচন সুষ্ঠু কিভাবে হয়। জনগণকে তো বুঝাইতে হবে যে দেশটা কারো বাপের না, এই মহল্লাটা আমার এলাকাতে তুমি রাস্তা করবা না কেন, তোমার বাপের টাকা। ওকে তো এতটুকু এম্পাওয়ার করতে হবে তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে, রাষ্ট্রীয় বন্দোবস্ত দিয়ে। তাহলে সেই নেলসন ম্যান্ডেলা যে রাষ্ট্রটা করতে যাচ্ছেন, ওটা শর্ত তো হচ্ছে আপনার নাগরিক থাকতে হবে, তো যে আপনাকে প্রশ্ন করবে হাসিনার পতন কোন দিন হইল। যেদিন হাসিনার কাল্ট ভেঙে গেল, সে ছেলে মেয়েদেরকে বলেছে তোমরা রাজাকারের নাতিপুতি। ছেলেমেয়েরা বলছে আমি রাজাকার, তোমার সমস্যা আছে? আমাকে যে গালিটা দিলেন আমি এটা ওন করে ফেললাম। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, পোলাপান স্লোগান দিয়ে হয়েছে তোমার বাপের দেশ না এটা, তুমি কিন্তু ফুটো। এই সিম্পল জিনিসটা নাগরিক যখন মহল্লায় মহল্লায় ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রকে বলতে শিখবে, সেই দিন রাষ্ট্র হয়ে উঠবে। সেদিন জবাবদিহিতা তৈরি হবে। আমলাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারবেন, বিচারপতিকে চ্যালেঞ্জ করতে পারবেন যে রাষ্ট্রেও নাগরিকদের অধিকারের থেকে বড় কোনো শক্তি না। সবচেয়ে বড় শক্তি হচ্ছে নাগরিকের অধিকারের প্রশ্নের যে শক্তি, ওইটা হলো স্ট্রেংথের জায়গা। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি সত্যি ব্যারিস্টার ফুয়াদ যে কথাটা বলেছেন সেটা হলো নাগরিকদের যে অধিকার। আমি আবারও বলবো যে প্রবাসী যারা রেমিটেন্স ওয়ারিয়র, তাদেরকে ভোটার লিস্টে আপডেট করা, তাদের আইডি, ন্যাশনাল আইডি, পাসপোর্ট দিয়ে এমবেসিতে ভোটার লিস্ট আপডেট করা অত্যন্ত সহজ। এবং কেন নির্বাচন কমিশন এটা করছেন আমি জানি না। আমি আশা করব ডক্টর ইউনূস সরকার এটাকে একটা তৎপর হবেন। এবং আমি অনেক প্রবাসীর সাথে কথা বলি এবং সোশ্যাল মিডিয়াতে ওদের রিয়াকশানটা দেখি। ওদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন করার প্রচুর ষড়যন্ত্র হচ্ছে বলে ওনারা মনে করেন। এবং এটা সহজ, কারণ ফিলিপিন্স সেটা করেছে, থাইল্যান্ড করেছে, পাকিস্তান করেছে, ইন্ডিয়া করেছে খুব সহজ পদ্ধতিতে। এবং এখন তো ডিজিটাল যুগে আপনার ওদের ভোটার লিস্ট আপডেট করা, ভোটার লিস্টে ইনক্লুড করা, তাদেরকে ভোট দেওয়া, এমবেসিতে ভোট দেওয়া, এবং এটা আগেই হয়তো ভোট দিতে পারে ওরা। যেমন আমেরিকাতে আমরা যখন ভোট দেই বাইরে বিদেশ থেকে, এটা 1 মাস আগের থেকে ভোটাররা ভোট দিতে পারে এবং সেটা চালু হতে পারে। এবং এটা একটা স্পেশাল, আমার মনে হয় ইলেকশন কমিশন স্পেশাল একটা টাস্ক ফোর্স করে ইমিডিয়েটলি, বিশেষ করে মিডল ইস্ট এবং অন্যান্য দেশে, ইউরোপে যারা আছে ভোটার, তাদেরকে হালনাগাদ করতে হবে। তাদের ভোটের জন্যে তাদের একটা অনুপ্রেরণা যোগাতে হবে এবং অনেকেই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব আছে। তো একদিনের জন্য এটা না, এটা যদি ভোটটা হয় এটা আগের থেকে শুরু করতে হবে। একদিনে ওটা হবে না বাইরে, কারণ এটা টাইম ডিফারেন্স আছে এবং এটা অন্যান্য দেশ যেটা করে। আমি সেটা বলিনি, সেটা এই ভোটের আয়োজনের কথা বলছেন তো। হ্যাঁ, ভোটের আয়োজন তো একদিনের জন্য। হ্যাঁ, ভোটের আয়োজন একদিনের জন্য। এই ডেমোক্রেসি আপনার দেশে কার্যকর কি করে কি লাভ হবে? হ্যাঁ, এটা একটা আপনি ভোটে যেই ইলেক্টেড হোক না কেন, যদি আপনি রিয়েলি রিফর্ম না করেন, যেটা ডক্টর ইউনূস সাহেব ইনিশিয়েটিভ নিয়েছে, হি ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড। পরে আমরা দেখেছি যে ইন্ডিয়ান গদি মিডিয়া এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট যেভাবে ন্যারেটিভ তৈরি করেছে, এই গভর্নমেন্টকে একদম আই উড সে ক্রিপল করে দিয়েছে। আমি এই গভর্নমেন্টের সমস্যার কথা বলছি না। ব্যারিস্টার ফুয়াদকে আমি যে প্রশ্নটা করেছিলাম, উনি যে প্রশ্নের জবাব দিয়েছেন আপনি নিশ্চয়ই শুনেছেন। আসলে বাংলাদেশের রাজনীতির সমস্যাটা কি, ওইটা আগে সমস্যাটা হলো আমাদের সমস্যাটা হলো আমরা জনগণ এবং দেশকে নিয়ে চিন্তা করি না, পলিটিক্যাল পার্টি যারা আছে। হ্যাঁ, এবং তারা এটা চিন্তা করে না। এবং আমি দেখেছি, আমার অবজারভেশন, পলিটিক্যাল পার্টিগুলো ফুয়াদ যেটা ফোকাস করেছে, পলিটিক্যাল পার্টি যারা করে তারা ইলেকশন করার আগে এক কথা বলে, ইলেকশন করার পরে অন্য কথা বলে, এবং তাদের যে অ্যাক্টিভিটিস ইলেকশনের পরে, এবং আওয়ামী লীগ যেটা করেছে, যেটা গত সরকার করেছে, টাকা ইনকাম করা, টাকা বাইরে পাচার করা, করাপশন,
এবং এভরিথিং, এবং এই পলিটিক্যাল পার্টি যে সংস্কার করলে এই করাপশনটা থাকবে না, এইটার মধ্যে মানে আমি দেখেছি তাদের মধ্যে যে কিছু কিছু জিনিস আছে সব পলিটিক্যাল পার্টি একমত হওয়া উচিত, কিন্তু সেখানে নাই। যেমন এই যে একটু আগে আমরা কথা, আপনি গণতান্ত্রিক দেশগুলো তো সব পার্টি তো এক হয়ে যায় না, এক হয় নাই, কিন্তু কিছু কিছু ব্যাপারে তো এক হওয়া উচিত। যেমন ইলেকশনটা কিভাবে হবে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তো ডেট দেয়া আছে যে কবে 10 বছর পরে কি হবে, এটা তো বলা আছে। সেই পর্যায়ে হবে না, সময় হাতে নেই, আমার শেষ করতে হবে। আমাকে আপনার জন্য 20 সেকেন্ড আছে, 20 সেকেন্ড। মানে চৈতন্যটা জরুরি। বাংলাদেশে একটা বুদ্ধিজীবিতার সংকট চলতেছে। রাষ্ট্র কোনটা, নাগরিক আসলে আমরা কিনা, আমরা আসলে বাসিন্দা, সে আলোচনার তর্কগুলো চালায় যেতে হবে। এছাড়া এই রাষ্ট্রের কোনো কোনো শর্টকাট সলিউশন নাই। মিস্টার ফুয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ভূঁইয়া। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় চাইছি।